গ্রিন প্লেন স্কুলের পক্ষ থেকে আরেকবার স্বাগতম অনেকদিন পরে। তো আমি লিখলাম ডিগবাজি খেলে ইংরেজি পারা যায়। এই কথাটা লেখার কারণটা হচ্ছে যে গ্রামার শিখলে ইংরেজি পারা যায়, ঠিক তেমনি হচ্ছে ডিগবাজি খেলে ইংরেজি পারা যায়। এখন শয়ে শয়ে লোক, হাজার হাজার লোক সবাই জানে গ্রামার শিখলে ইংরেজি পারা যায়। একইভাবে যদি সবাই জানে ডিগবাজি খেলে ইংরেজি পারা যায়, তাহলে এখন ডিগবাজি খাওয়া শুরু করতে হবে। তাহলে হচ্ছে ওই চিলে কান নিয়ে গেছে পেছনে দৌড় দেওয়ার মতো অবস্থা। আসলে কী করলে ইংরেজি পারা যায় সেটার বিষয়ে আমাদের সবারই জানতে হবে আগে। ডিগবাজি খেলে ইংরেজি পারা যায় কথাটা যদি দেশের সব লোকে বলে আর আপনি ডিগবাজি খাওয়া শুরু করেন, সেটা হচ্ছে আপনার নির্বুদ্ধিতা। লিখলাম যে টেন্স পারলে ইংরেজি পারা যায়, টেন্স হলো ইংরেজি প্রাণ। এখন কোনো বইতে আপনি ওই সমাধান পাবেন না, সারা দিনের কোনো টেন্স ইংরেজির প্রাণ, টেন্স ইংরেজির দেহ, অমক কিছু, টেন্স ইংরেজির প্রাণ। আমি বলছি এটা টেন্স ইংরেজির লেজও নয়, কারণ সারাদিনের যত কথা আপনি বলবেন টেন্সের মধ্যে ফেলার চেষ্টা করে দেখবেন যে আপনি কোনো কিছু টেন্সের মধ্যে পারছেন না। ওই একটা দুটো আমি ভাত খাই, আমি যাচ্ছি, এই সাধারণভাবে দু চারটে বাক্য বলা ছাড়া আপনি কিন্তু টেন্সের মধ্যে কোনো বাক্য পারছেন না। আর এটা করতে গিয়েই আপনি হচ্ছে খুঁজে পান না। তো ওই যে ভুল ধারণাটা টেন্স ইংরেজি পারা যায়, টেন্স পারলে ইংরেজি পারা যায়, টেন্স ইংরেজি প্রাণ, টেন্স ইংরেজি লেজও না। কারণ আপনি যে কথাই বলবেন, এই যে আমি এখন কথাগুলো বলছি, এই কথাগুলো ইংরেজিতে কোন টেন্সে পড়বে আপনি প্রত্যেকটা জিনিস পাবেন না। একটা বাক্য লিখলাম, আমি যদি তুমি হতাম তবে এই কাজটা করতাম না। আমি যদি তুমি হতাম, দেখেন টেন্সের ভেতর আমি যদি তুমি হতাম দিয়ে কোনো বাক্য বলার কোনো কিছু নেই। আমি হয়েছিলাম, এটা পারবেন। আমি হয়েছিলাম, আই ওয়াজ। আর আমি যদি তুমি হতাম, এমন কিন্তু বাক্য বলার মতো কোনো কিছু নেই। আমি যদি ধনী হতাম, আমি যদি ধনী হতাম, আপনি টেন্সের মধ্যে ফেলেন, পাবেন না। তাহলে এই যে টেন্সের কথা যে আন্দাজে বলা, যে টেন্স পারলে ইংরেজি পারা যায়, টেন্স ইংরেজি প্রাণ, টেন্স ইংরেজির লেজও না। ছোট ছোট দু একটা উদাহরণ আমি বলছি। বসো লিখে দাড়ি দেওয়া হলো, বসো দাড়ি। বলেন এবার টেন্সটা কি? এই বসো ইংরেজি করতে হ্যাভ এ সিট, এটা বলতে হবে। এখন আপনি বুঝতে পারেন টেন্সের মধ্যে কোথায় পড়ছে? কাজেই না বুঝে, একজন না বোঝা লোক না বুঝে অনেক কথা বলবে, স্বাভাবিক। সেই জিনিসটা বোঝানোর জন্যই আজকে আমি ক্লাসগুলো নিচ্ছি। ইস যদি ধনী হতাম, কোন টেন্সে বলবেন এবারে বলেন আপনি? আমি ইংরেজি শেখাতে আজকে আসিনি। ইংরেজি শেখানোর চেয়ে ইংরেজি ডিরেকশনটা আগে প্রয়োজন, সেই জন্যই আজকে ক্লাসটা নিয়েছি। তো আপনাকে বুঝতে হবে যে এই ইস যদি ধনী হতাম, আপনি এখন মাথা চুলকানো ছাড়া আপনার কিন্তু উপায় নেই। কারণ টেন্সের মধ্যে কোন টেন্স এটা? এই যে বসো কোন টেন্স এটা? কাজে এটা হবে না। এসব তো গেল কিছু একটু ডিপের বিষয়। এবারে আপনি টেন্স শিখতে শিখতে ওই যে পারফেক্ট টেন্স আছে না, ওই পারফেক্ট টেন্স ছাড়াতেই তা সারা জীবন বেঁধে যাচ্ছে আপনার। আপনি সারা জীবন এত সন্তানকে ইংরেজি শেখাচ্ছেন, নিজে এত ইংরেজি শিখছেন, পারফেক্ট টেন্সটাতে এখনও কিন্তু ঝামেলা রয়ে গেছে। তাহলে এই যে শত ছিদ্রযুক্ত কলসিতে কি পানি রাখা যায়? কাজে এই যে পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্সটি তো সারা জীবনে সমাধান করতে পারেননি, এত টেন্স শিখেছেন। কাজে আন্দাজে নয়া এই যে পারফেক্ট টেন্সের কথাটা লেখা আছে, কাজ শেষ হয়ে গেছে, ফল এখনো বর্তমান। তো বুঝলাম কাজ শেষ হয়ে গেছে, ফল এখনো বর্তমান। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বা হয়েছে, কাজ শেষ হয়ে গেছে, ফল এখনো বর্তমান আছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা এবার আমি প্রশ্ন করি, আমি ভাত খেয়েছি, কাজ শেষ হয়ে গেছে, বুঝলাম। কাজ শেষ হয়ে গেলে সেটা অতীতের মধ্যে পড়ে। কাজ শেষ হয়ে গেছে, ফল এখনো বর্তমান কি আছে? আমি ভাত খেয়েছি। এখন এই ফল খুঁজতে গিয়ে আপনি বলছেন যে ছাত্র কিন্তু খুঁজে পাবেন না, আপনি খুঁজে পাবেন না। প্রচলিতভাবে বইতে যেগুলো উদাহরণ থাকে, যে এই যে বৃষ্টি হয়েছে, এখন এই বানিয়ে বানিয়ে টিচার শিখায় দেয় হচ্ছে এই যে মাঠে কাদা হয়েছে,
এসব আলতু ফালতু জিনিসের পেছনে ছুটলে কোনোদিন ইংরেজি পারা হবে না। প্রশ্নটা হচ্ছে যে আমি ভাত খেয়েছি, আমি যদি প্রশ্ন করি যে কাজ শেষ হয়ে গেছে, ফল এখনো বর্তমান, তাহলে এখন কি ফল বর্তমান আছে? ওই হাতে সাবানের গন্ধ আছে না, ভাতের গন্ধ আছে না, তরকারির গন্ধ লেগে আছে? তাহলে এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, আমি রাস্তায় আচার খেয়েছি, কি ফল বর্তমান আছে? আমি বলতে পাশে কাদা লেগে আছে? কাজে এই জিনিসগুলো নয়, ইংরেজি শেখার জিনিস এটা নয়। কনফিউশন করার জিনিস হলে ইংরেজি শেখা যায় না। আর গ্রামার বই কখনো ইংরেজি শেখার বই নয়। গ্রামার বই হচ্ছে ইংরেজির বিশ্লেষণ, এগুলো এটা হচ্ছে অমুক টেন্স, এটা হচ্ছে অমুক জেরান্ড, এটা হলো অমুক পার্টিসিপল, এটা এইভাবে করে বলার বিষয়গুলো। ইংরেজি না শিখে এগুলো পারা যায় না। অতীত প্লাস বর্তমান সময়টা হলে পারফেক্ট টেন্স ধরবেন। আমি ভাত খেয়েছিলাম, এটা অতীতকাল, কিন্তু এই যে আমি ভাত খেয়েছি এর ভেতরে বর্তমানের ফ্লেভারও আছে, অতীতেরও ফ্লেভার আছে। তো এইভাবে অতীত প্লাস বর্তমান সময় ধরলে আপনি পারফেক্ট টেন্স ধরবেন, পারফেক্ট টেন্স বুঝবেন। যখনই অতীত প্লাস বর্তমান সময় পাবেন তখনই বললেন পারফেক্ট টেন্স, আর তখনই হ্যাভ হ্যাজ দিয়ে কথাটা বলবেন। সমাধান আমি সহজে দিয়ে দিলাম, কিন্তু বইতে এটা না করে অতীত মানে কাজ শেষ হয়ে গেছে, ফল এখনো বর্তমান, এটা বলতে গেলেই আপনি খুঁজে পাবেন না কি ফল বর্তমান আছে। তখন কনফিউশন, এটা অতীতকাল না এটা বর্তমানকাল, না এটা বলুন। এইভাবে করে দ্বিধা দ্বন্দ্ব কনফিউশনের ভেতরে ফেলে দেয় যে টেন্স, এই গ্রামার বই, এগুলো। কারণ এগুলো আপনাদের ইংরেজি শেখার বই নয়, আর ইংরেজি শেখা আপনার প্রয়োজন নয়, সে কারণে এগুলো খোঁজও রাখার দরকার হয় না আপনার, আর এগুলো আপনাকে দ্বিতীয় যাওয়ারও দরকার হয় না। যদি ইংরেজি শেখার প্রয়োজন হয় তখন কিন্তু কনফিউশন দিয়ে কাজ হবে না, কারণ এটা তো টেন্সই বুঝতে পারছি না, তাহলে কি করবো? এ অ্যান দিকে আর্টিকেল বলে, এই পুরোটা সংজ্ঞাটা পুরো ধাপ্পাবাজ, এটা একটা সংজ্ঞা। কারণ ভাত ডালকে নাউন বলে, এই জিনিসটার সংজ্ঞাটা কিন্তু এরকম নয়। নাউনের সংজ্ঞাটা, পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা এরকম নয়, টেন্সের সংজ্ঞাটা এমন নয়। প্রত্যেক ক্ষেত্রে সংজ্ঞাটা স্পেসিফাইড, সুনির্দিষ্ট সংজ্ঞাতে গিয়ে বোঝা যায় যে ওই জিনিসটা কোন রিলেটেড জিনিস বা কি বোঝায়, কোন কাজের। যে সকল শব্দ তারা নাউন বোঝায়, নাম বোঝায়, তাকে নাউন বলে। আপনি বুঝতে পারেন যে নাম হলে সেটা হচ্ছে নাউন, এরকম। তাহলে প্রত্যেকটা সংজ্ঞাটা আপনি যত সংজ্ঞা পড়েছেন, টেন্স, ভয়েস, এইভাবে করে যত সংজ্ঞা বইতে পড়েছেন, প্রত্যেকটা সংজ্ঞাটা খেয়াল করে দেখেন, আপনি সংজ্ঞাটায় বোঝা যায় বইতে যত সংখ্যা পড়েছেন প্রত্যেকটা সংখ্যা আপনি খেয়াল করে দেখেন, পাতা ধরে ধরে বই ধরে ধরে উল্টে দেখেন, যত সংখ্যা আছে তাতে বোঝা যায় যে ওই জিনিসটা কি। তো এখান থেকে আর্টিকেল বলে, এই সংখ্যাটা পুরোপুরি ধাপ্পাবাজির একটা সংজ্ঞা, কারণ আর্টিকেল কি বোঝা যায় না। যেমন আমি যদি সংখ্যাটা আমি বলি, বইতে আমি যদি লিখি, যেহেতু আমি বইতে লিখেছি আগে, যে ইউরোপীয় ভাষা বৈশিষ্ট্য অনুযায়ী যখন কোনো নামবাচক শব্দ পাওয়া যায় তার সামনে কোনো কিছু সংখ্যা উল্লেখ না করে ওই নামবাচক শব্দটাকে বলা যায় না। তো যখন এই নামবাচক শব্দের পূর্বে সংখ্যাবাচক ব্যবহার করার মানে কোনো কিছু পাওয়া যায় না, তখনই আর্টিকেল ব্যবহার করতে হয়। যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আর্টিকেল বলে। সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করে নেন, ইউরোপীয় ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী। এখন ইউরোপীয় ভাষার বৈশিষ্ট্য এই কারণে বলছি, কারণ ইউরোপীয় ভাষার বৈশিষ্ট্য হচ্ছে, এটা কিন্তু ইংরেজি যেটা, এটা ইংল্যান্ডের ভাষা। ইউরোপীয় ভাষা, ইংল্যান্ড ইউরোপের মধ্যে। এবারে ফ্রেঞ্চ, এই ফ্রেঞ্চও কিন্তু আর্টিকেল ব্যবহার আছে। তো ফ্রেঞ্চের আর্টিকেল হচ্ছে এই হলো ফ্রেঞ্চের আর্টিকেল, এই লা, লে আর লো, এইভাবে করে ফ্রেঞ্চের আর্টিকেল। তাহলে ইংরেজির মধ্যেও আর্টিকেল আছে, ফ্রেঞ্চের মধ্যেও আর্টিকেল আছে। তার মানে সেখানে বলা যাচ্ছে যে ইউরোপীয় ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী, সেজন্য আর্টিকেলের সংখ্যাটা এইভাবে দিতে হচ্ছে যে ইউরোপীয় ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী কোনো নামবাচক শব্দের আগে যখন সংখ্যা নির্দেশকারী কোনো শব্দের ব্যবহার করতে হয়, সেই শব্দগুলো হচ্ছে আর্টিকেল। যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলো আর্টিকেল। আজকে আমার এই সংজ্ঞা দিয়ে আপনি ক্লিয়ার ধারণা পেলেন যে এ অ্যান্ড ডি এর আসল কাজটা কি। এ অ্যান্ড ডি এর আসল কাজটা হলো সংখ্যা। এ মানে একটা, এন মানে একটা, দা মানে টা, তার মানে একটা, তার মানে ওই সংখ্যা বোঝায়। এখন আমি লিখলাম 2 pence, তো এই 2 যেমন সংখ্যা তেমনি
যখন একটা লাগতেছে তখন কিন্তু ওয়ান পেন আমি ব্যবহার করতে পারবো না, এ পেন, তার মানে আর্টিকেল ব্যবহার করেছি। তার মানে সেই কারণে সংখ্যাটা দেওয়া হয়েছে যে ইউরোপীয় ভাষাতে সংখ্যা উল্লেখ না করে, মানে একটা দুটো না পাঁচটা না চারটে এভাবে উল্লেখ না করে কোনো সংখ্যাবাচক ভাষা ব্যবহার করা, নামবাচক শব্দ ব্যবহার করা যায় না। আবার জেনে রাখেন, ইউরোপীয় ভাষাতে মানে ইংরেজিতে বলেন, ফ্রেঞ্চে বলেন, সংখ্যাবাচক শব্দ উল্লেখ না করে কোনো নামবাচক শব্দ বলা যাবে না। মানুষ সাথে সাথে আপনাকে উল্লেখ করতে হবে একজন মানুষ আর চারজন মানুষ না দুজন মানুষ। কলম উল্লেখ করতে হবে একজন, একটা কলম না দুটো কলম, এভাবে উল্লেখ করতে হবে। এটা বৈশিষ্ট্য, ভাষার বৈশিষ্ট্য এটা। তো এই হচ্ছে আর্টিকেল আপনি ব্যবহার করেছেন। এবারে ছাত্রছাত্রী একটা জিনিস জেনে রাখো, তোমরা যদি তোমাদেরকে যদি এভাবে একটা কলম, দুইটা কলম, তিনটা কলম, চারটা কলম এভাবে গুনতে বলা হয়, তুমি গুনবে হচ্ছে ওয়ান পেন, টু পেন্স, এইভাবে করে গুনবে। আসলে জেনে রাখো কখনো এভাবে বলবে ওয়ান পেন দিয়ে বলতে পারবে না। তুমি বলবে হচ্ছে এ পেন, টু পেন্স, থ্রি পেন্স, ফোর পেন্স, এভাবে গোনা শুরু করবে। তার মানে একটা বলার ক্ষেত্রে তোমাকে এ বা এন ব্যবহার করতে হবে। ওয়ানটা হচ্ছে অন্য ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে ওয়ান। যেমন একজন এক চোখওয়ালা লোক, এই যে এই একজন এক চোখওয়ালা লোক, এই বাক্যতে, এই বাক্যাংশে এক আছে দুইবার, একজন আর এক চোখ, এই এক চোখটা কিন্তু বৈশিষ্ট্য। এবারে খেয়াল করে দেখো, এই এ মানেও এক, ওয়ান মানেও এক, এই দুটোর ভেতরে পার্থক্য কোথায়? গ্রামার বই হলে সেখানে থাকতো কিন্তু এগুলা। এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে কিন্তু এই যে আমরা ওয়ান ব্যবহার করবো। তাহলে ছাত্রছাত্রী তোমাদের যোগ্যতা একটুখানি খেয়াল করবে, অভিভাবক একটু যোগ্যতা খেয়াল করবেন, আপনার সন্তানের বা আপনার নিজের একটু খেয়াল করবেন। আপনি কিন্তু এই জিনিসটা জানেন না, আপনি কিন্তু সিম্পল এইভাবে করে আউট হয়ে যাবেন যে বলেন একটা কলম, দুইটা কলম, পাঁচটা কলম গোনেন, আপনি আউট হয়ে যাবেন এক কথাতেই। গলা শুনে করবেন ওয়ান পেন, টু পেন্স, এভাবে গোনা শুরু করবেন, জানেন না কিন্তু আপনি, কারণ বইতে নেয় এগুলা। আমি আগেই বলেছি, গ্রামার শিখলে ইংরেজি পারা যায়, আকাশ থেকে বাতাস থেকে শোনা কথা। কোনো বইতে গ্রামার শিখলে ইংরেজি পারা যায়, কোনো বইতে লেখা নেই। আপনি একটা বইতে দেখাতে পাবেন না, প্রত্যেকটা বইতে লেখা আছে গ্রামার শেখা গুরুত্বপূর্ণ, মানে ইংরেজি শেখার পাশাপাশি এই বিষয়ে জ্ঞান রাখা যথেষ্ট মানে দরকার আছে। আর এটা গ্রামার শেখার মানে ইংরেজি শেখার বিষয়টা। একটা ইংরেজি শিখতে গেলে আপনি যখন IELTS TOEFL কোর্স করতে যাবেন, আপনাকে 20,000 টাকা বাজেট করতে হবে। IELTS TOEFL পরীক্ষার ফি হচ্ছে 16,000 টাকা, $200। এক চোখওয়ালা লোক, এ ওয়ান আইড ম্যান, 1 মিনিটের গল্প আপনি সহজে পারবেন কিন্তু। এ ওয়ান, এবারে মিনিট এখানে বসাতে হবে আর হাইফেন দিতে হবে। এই অ্যাডজেক্টিভ আমরা সারা জীবন শিখেছি, দুটো শব্দের মাঝখানে এইভাবে একটা হাইফেন দিলে সেটা বৈশিষ্ট্যপূর্ণ শব্দ তৈরি হয়, অ্যাডজেক্টিভ তৈরি হয়। তাহলে 1 মিনিটের গল্প, এ 1 মিনিট টেল, এভাবে করে এ 1 মিনিট টেল, 1 মিনিটের গল্প। 1 টাকার নোট সহজে পারছেন। এবারে এ 1 টাকা নোট আছে বই। এই যে বইগুলো শিখিয়ে আসতেছে যে এই IOU কে ভাওয়েল বলে। আমি আগেই বলেছি আপনার ইংরেজি শেখার প্রয়োজন নয়, কাজে আপনার কাছে ইংরেজি শেখার প্রয়োজন নেই। এইভাবে গড়ে চালানোর জিনিসগুলো ছাড়া অন্য কোনো কিছুই পাবেন না, রিয়েলভাবে কোনো কিছু। কারণ রিয়েলভাবে জানাটা আমি জানি, কিন্তু এই জিনিসগুলো জানা আমার কাছে, এই জানাগুলো ছাত্রের কাছে কোনো ভ্যালু নেই। তার জন্য আমার কাছে এটা মূল্য নেই। কারকে জানাবো এগুলো? যখন এগুলো জানার প্রয়োজন হবে আলাদাভাবে ব্যবস্থা করতে হবে, তারপরে এগুলোকে ছাড়তে হবে। এখন আমি এই যোগ্যতা নিয়ে, আমার এই যোগ্যতা নিয়ে আমি মাস্টার হতে পারবো না, সম্ভব না, এগুলো সে কারণে বাদ আছে। তো এই IOU এই পাঁচটাকে ভাওয়াল বলে জানেন, আপনি জেনে রাখেন। যারা টিচার আছে শুনছেন, একটু জেনে রাখেন। গার্ডিয়ান বেশি করে জানে না, টিচারের কোনো ফ্যাক্টর না, আপনাকে জানতে হবে। অক্সফোর্ড ডিকশনারিতে এই I আর ইউ সেমি ভাওয়েল বলা হয়েছে, ভাওয়েল বলা হয়নি। আসলে
আই আর ইউ ভাওয়েলের মধ্যে পড়ে না, কিন্তু ওই যে ব্যবহার করা হয় সে কারণে ভাওয়েল এসে সেমি ভাওয়েল, মানে যেহেতু তুমি মানো সে কারণে আমিও মানতেছি। নট এরকম যে ভাওয়েলের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী এগুলো ভাওয়েল, একদমই না। কাজে ইংরেজিতে যে ভাওয়েল বর্ণগুলো আছে মাত্র 3টে। বিশেষ কোনো যোগ্যতা কিন্তু আমার নাই, তবে একজন ব্যক্তিকে ইংরেজি শেখানোর যোগ্যতা আছে। আর যেহেতু একজন ইংরেজি শেখার প্রয়োজন নয়, ব্যক্তির কাছে ইংরেজি শেখাতে পারার লোকের কোনো যোগ্যতা নাই, সে কারণে আমার কোনো যোগ্যতা নেই। তো আই এবং ইউ ভাওয়েল নয়, বলে দিচ্ছি। ডিকশনারিটা খুলে দেখে নেবেন, সেখান থেকে যে দেখে নেবেন যে টিচাররা কি পারে আর টিচাররা কি পড়ায়। বইতে কি লিখে দিয়েছে, সেও একজন টিচার, যে যিনি বইতে লিখে দেন তিনি একজন টিচার। এখন যেহেতু পারা আপনার দরকার নেই, টিচার ওইভাবে লিখে দেন। কোনো বইতে যদি আই আর ইউ ভাওয়েল নয়, এখন আই আর ইউ ভাওয়েল কি ভাওয়েল নয়, কোনো ছাত্র দরকার আছে জানানো দরকার আছে। ওদের ইংরেজি শেখা দরকার নেই, পারা দরকার নেই, তার কাছে এই জানা বা জানা না জানার কোনো ভ্যালু নেই। সে কারণে ও যা বলতে হয় বলে দেওয়া বা মাসে। কিন্তু যার ইংরেজি শেখা প্রয়োজন তার কোন থেকে, যার ইংরেজি শেখা প্রয়োজন তার ক্ষেত্রে প্রয়োজন এগুলো। তো আপনি জেনে রাখেন আই আর ইউ ভাওয়েল একদমই নয়। ইংরেজিতে ভাওয়েল হচ্ছে 3টে, এ, ই আর ও। এখন ভাওয়েল তো আমরা চিনি, ভাওয়েল প্রত্যেক ভাষাতেই থাকে। বাংলা ভাষাতে যে স্বরবর্ণ অ, আ, ই, ও। আচ্ছা, এই যে অ, আ, ই, ও, এটা বাংলা ভাষার শব্দ, আমার বর্ণ বা আওয়াজ এগুলো দরকার নেই। অ, আ, ই, ও এই বাংলার ভেতরেও আছে, ইংরেজির ভেতরেও আছে। এই ই বাংলায়ও আছে, ও বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। আচ্ছা, এই স্বরবর্ণ হচ্ছে কিন্তু মনে রাখতে হবে, স্বরবর্ণ ছাড়া কোনো ভাষা সম্ভব নয়। কাজে স্বরবর্ণ এই যে বিষয়টা আপনি প্রত্যেক ভাষাতে পাবেন। এখন আ, ই, ও, এ এখন বাংলার মধ্যে থাকতে পারে, ইংরেজির মধ্যে নাই। কিন্তু এই যে মৌলিক যে শব্দগুলো, আওয়াজগুলো, এই আওয়াজগুলো বাদ দিয়ে কোনো ভাষা সম্ভব নয়, কোনো শব্দ বলা সম্ভব নয়, যে ভাষারই শব্দ হোক না কেন। এতটাই মানে একটা বড় ক্ষেত্র ভাওয়েলের। তার মধ্যে বেছে বেছে কটা শব্দ বা আওয়াজ বাংলার মধ্যে আছে, তার মধ্যে বেছে বেছে কটা আওয়াজ ইংরেজির ভেতরে আছে। এখন এই খেয়াল করে দেখেন যে এ একেবারে মৌলিক সাউন্ড, মৌলিক আওয়াজ, অন্য কোনো সাউন্ড নাই, ভাঙা যাচ্ছে না। এগুলি হলো ভাওয়েলের বৈশিষ্ট্য, এটাই ভাওয়েল। ভাওয়েলের সংখ্যাটা আপনি চেনেন, যে শব্দ মৌলিক, যে শব্দকে ভাঙা যায় না, অন্য শব্দের সাহায্য ছাড়াও বর্ণবাস এভাবে উচ্চারণ করা যায়, তাকে ভাওয়েল বলে। আর যে বর্ণ বা শব্দকে, আওয়াজকে অন্য শব্দের সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না, তাকে কনসোনেন্ট বলে। আচ্ছা, ভাওয়েলের কনসোনেন্টের আপনি সংখ্যাটা জানলেন, আর্টিকেলের সংখ্যাটা কি জানলেন, এ আন্দিরে আর্টিকেল বলে। অথচ তারপর এই হিসেবে আপনার কিন্তু আপনাকে তাহলে মানে ভাওয়েলের সংখ্যাটা এই আই ও ইউ কে ভাওয়েল বলে, এটা না বলে কিন্তু সংখ্যাটা আছেও। কাজে আর্টিকেলের যে সংখ্যাটা এই আর দিকে আর্টিকেল বলে, পুরোপুরি ধাপ্পাবাজি, না পারা লেখক বই লিখছে এরকম বিষয়টা, না পারা টিচার বই পড়া দিচ্ছে আর আপনি না পড়া। কাজে কেন বুঝতে হবে যে আপনার কাছে এগুলো ভ্যালু নেই, কাজে কেউ উপস্থাপন করতে যায় না। শিক্ষার বিষয়টাই হচ্ছে, শিক্ষা বেছে বেছে স্কুলে অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়, কিছু ছাত্র বাদ পড়ে, তাহলে যারা যোগ্য তাদেরকে শিক্ষা দেওয়া হয়। কাজে শিক্ষা কখনো গড়ের বিষয় নয়। আচ্ছা, তাহলে এই আই ও ইউ কে ভাওয়েল বলে কেন বুঝতে পারলেন। এবারে ছাত্রছাত্রীরাও জেনে রাখো যে ইংরেজিতে মাত্র ভাওয়েল 3টে, এ, ই আর ও। উচ্চারণ করে দেখো, তোমার অন্য স্যারের কাছে যে জিজ্ঞেস করা লাগবে না, স্যার তোমার কিছু পারে না, ওগুলো কিছু পারে না ওরা। এ, ই, ও বলে ভাওয়েল। এবারে আই, যিনি আই ভাওয়েল নয়, অক্সফোর্ড ডিকশনারিতে লেখা আছে আই হলো সেমি ভাওয়েল। আচ্ছা, আই এর সামনে আ আছে, আই, কাজে ওই আটার কারণে হচ্ছে ওটা, ওই আয়ের কারণে, মানে সামনে আ আছে, ওই কারণে হচ্ছে এন বসাও। আসল ভাওয়েল হচ্ছে আ। এবারে এই যে ইউ নিয়ে নানান যে উচ্চারণ, এগুলো ইউ এর মতো উচ্চারণ হলে, ইউ যদি ইউ এর মতো না হয়, ও হয়, এগুলো ফালতু, এগুলো নয়। এই যে আমি দুটো শব্দ ইউ দিয়ে লিখেছি, আমব্রেলা আর ইউনিভার্সিটি। দেখো আ, কাজে ইউ দুটো সাউন্ড আছে, ই আর উ, কাজে
কাজে কনসোনেন্টের মধ্যে যে শব্দ অন্য শব্দের মানে যে আওয়াজ অন্য বর্ণের উচ্চারণ ছাড়া মানে সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেরকম বিষয়টা আছে এখানে। সেখানে এ দিয়েছো কনসোনেন্ট আর এই আ, কাজেই অথচ এই সাধারণ একটা জিনিসটাকে পেঁচিয়ে জটিল করে দেওয়া হয়েছে। ওই যে পারফেক্ট টেন্স জটিল করে দেওয়া হয়েছে, কিছুই বুঝতে পারো না। অথচ সারা জীবন ওই টিচারও তোমার এরকম হ্যাঁ হ্যাঁ করে বুঝাই দিয়ে যাচ্ছে, আর তুমি সারা তোমার ইংরেজি শেখার প্রয়োজন নয়, মনে রাখবে ইংরেজি শেখার প্রয়োজন নাই, কাজে তোমাকে ইংরেজি শেখানোর প্রয়োজন কারো নাই। ধন্যবাদ। আছে ক্লাস এটুকুই। আজকে আমি গ্রামারের ভেতরে যে ফুটো ফাটাগুলো আরও আছে, বহুত কিছু আমি দেখাতে পারবো, দরকার নেই। যাদের বোঝা তাদের এই 2-4টে জিনিস পায়, একেবারে মূল জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম, 2টো পয়েন্ট আলোচনা করলাম, তাতেই যথেষ্ট।